প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কয়েকদিনের মধ্যেই আবার উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল, যে অঞ্চলকে রাজনৈতিক কথায় সেভেন সিস্টার্স বলা হয়। শান্তি ফেরানোর বহু প্রচেষ্টার মাঝখানে মণিপুরের বিষ্ণুপুর জেলায় অতর্কিত হামলায় ৩৩ আসাম রাইফেলসের ২ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এই আঘাত কেবল একটি জেলা বা একটি চৌকি নিয়ে সীমিত থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে সমগ্র উত্তর পূর্বের সমীকরণে, যেখানে পাহাড় উপত্যকার ইতিহাস, জাতিগত টানাপোড়েন, সশস্ত্র রাজনীতি আর সীমান্তের ভৌগোলিক সংবেদনশীলতা একে অপরের সঙ্গে জটলার মতো বাধা। ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন দিল্লি রাজনৈতিকভাবে স্থিরতা দেখাতে চায়, অথচ মাঠের বাস্তবতা বারবার তার বিপরীত ছবি তুলে ধরে। মণিপুরের এই নতুন হামলা জানিয়ে দিল সেভেন সিস্টার্সের গায়ে দাউ দাউ আগুন এখনো নিভে যায়নি, বরং তার লুকানো অঙ্গারের মতো ছড়িয়ে আছে বহু জায়গায়। সুযোগ পেলেই আবারও শিখায় রূপ নিচ্ছে। হামলার পর থেকেই অঞ্চলে আতঙ্ক ও জল্পনা আরো ঘন হয়ে উঠেছে। রাজনীতি কি করবে, সেনা কিভাবে সাড়া দেবে, পুলিশের হাতে কতখানি তথ্য আছে, সবকিছু নিয়ে মানুষের মনে প্রশ্নের তালিকা অন্তহীন। ঘটনার সময় স্থান নিয়ে যে প্রাথমিক তথ্য জানা গেছে তা সংকটের মাত্রা বোঝার জন্য যথেষ্ট। ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্যে হামলার স্থানটি ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে, অর্থাৎ রাজ্য রাজধানীর নরবরে নিরাপত্তা অক্ষের খুব কাছেই। স্থানীয় সূত্র ভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে, সশস্ত্র মোটরসাইকেল আরোহীরা পেতে থেকে অতর্কিত গুলি চালায়। আচমকা আক্রমণের ধাক্কায় প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পাননি উপস্থিত সৈন্যরা। কোনো গোষ্ঠী সঙ্গে সঙ্গে দায় স্বীকার করেনি, যা উত্তর পূর্বে সশস্ত্র রাজনীতির পরিচিত কৌশল। পরিস্থিতি নরম না হওয়া পর্যন্ত নিশ্চুপ, পরে সম্ভাব্য দায় এদিক সেদিক ঠেলে দেওয়া। ঘটনার পরপরই বিস্তৃত তল্লাশি অভিযান শুরু হয়, যাতে রাজ্য পুলিশ ও আধা সামরিক বাহিনী যৌথভাবে অংশ নেয়। রাজ্যপাল অজয় কুমার ভল্লা নিহতদের প্রতি শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিরতি দেন, যা রাজনৈতিকভাবে শোক বার্তা হলেও নিরাপত্তা পরিকল্পনায় বাস্তব পরিবর্তন আনে কিনা সেটি বড় প্রশ্ন। এই সহিংসতা ঠিক কোন প্রেক্ষাপটে বাড়ল সেটিও নজরে রাখা দরকার। প্রায় ৩ বছর বাদে প্রধানমন্ত্রী মণিপুর সফরে গেলে অনেকে ধরে নিয়েছিল যে একটি রাজনৈতিক বার্তা কাজ করবে, অন্তত সাময়িকভাবে সংঘর্ষের ঢেউ থামবে। বাস্তবে যা দেখা গেল, সফরের পরও উত্তাপ কমেনি, উল্টো নতুন শত্রুতা জন্ম দিল এমন পরিবেশ, যেখানে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো নিজেদের উপস্থিতি বোঝাতে আবারও সুযোগ পেল। এই প্যাটার্ন উত্তর পূর্বে নতুন কিছু নয়। উচ্চ পর্যায়ের সফর, শান্তির আবেদন, পরে হঠাৎ একটি বা একাধিক আক্রমণ, এই চক্র গত কয়েক বছর ধরে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মণিপুরের সহিংস পরিস্থিতির পরিমাণ ও মানবিক খেসারত বুঝতে হলে গত কয়েক বছরের হিসাবটাও দেখতে হয়। ২০২৩ সালের ৩ মে থেকে যে জাতিগত সংঘাত শুরু হয়েছিল, তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ শতাধিক ব্যক্তি, আহত হয়েছেন হাজারে হাজার, তছনছ হয়ে গেছে বহু গ্রাম, জ্বলে গেছে ঘরবাড়ি। পাল্টা প্রতিশোধের আগুনে বারবার উস্কে উঠেছে গোটা রাজ্য। অস্ত্রাগার লুটের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। সশস্ত্র গোষ্ঠীর হাতে নতুন নতুন আগ্নেয়াস্ত্র পৌঁছে গেলে নিরাপত্তা বাহিনীর জন্য প্রতিটি অভিযানে ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। বাস্তুচ্যুত হয়ে শিবিরে ঠাঁই নিতে বাধ্য হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। এই বিশাল জনসমষ্টি মানসিক আঘাত, অনিশ্চয়তা, কর্মহীনতা আর আস্থাহীনতার মধ্যে দিন কাটাতে বাধ্য। রাজ্য প্রশাসনের উপর চাপও সেখান থেকেই তৈরি হয়। বিরোধী দলগুলো খোলামেলাভাবেই বলছে, কেন্দ্রীয় সরকার সমাধানের ছক তুলে ধরতে পারছে না। শান্তি আলোচনার ধাপগুলো বারবার বন্ধ, খোলা দরজার মতো আটকে যাচ্ছে। মাঠের কৌশলগত দৃশ্যপট খোলাসা করলে বোঝা যায় কেন উত্তর পূর্বে নিরাপত্তা বাহিনী এতখানি চাপে থাকে। এই অঞ্চলের ভূপ্রকৃতি পাহাড়, উপত্যকা, ঘন বন, সরু সড়কে ভরা, যেখানে চলাচলের গতি কম, নজরদারির জানালা ছোট আর অতর্কিত হামলার সুযোগ বেশি। গ্রামীণ বসতিগুলো ছড়িয়ে ছিটিয়ে, প্রতিটি গ্রামভিত্তিক সামাজিক জাতিগত বলয় আলাদা। এমন জায়গায় বাহিনীর সামনে একটি স্থায়ী চ্যালেঞ্জ দাঁড়ায়, কাকে কোন মাত্রায় বিশ্বাস করা যায়, কোন তথ্য কতখানি ভরসাযোগ্য। স্থানীয় রাজনীতি ও সাম্প্রদায়িক বিভাজন যখন জোরালো, তখন গুজবও অস্ত্রে পরিণত হয়। রাতারাতি ভুয়া বার্তা ছড়িয়ে গেলে সামান্য উত্তেজনা বড় সংঘর্ষে বাঁধতে সময় লাগে না। এই বাস্তবতায় কোনো কোনো বাহিনী এলাকা নির্ভর ফোর্স প্রোটেকশন কৌশল নেয়, অর্থাৎ ছোট ছোট দল, দ্রুত স্থান বদল, হালকা কিন্তু নির্ভুল যোগাযোগ গিয়ার আর ড্রোন ভিত্তিক নজরদারি। তবু যখন হামলাকারী মোটর সাইকেলে পেতে থাকে, তখন প্রতিরোধের জানালা অত্যন্ত সরু,
হেলমেট, সাইজের মাটির পথ, বাঁক ওঠান খাল ঝোপঝাড় মিলে হামলাকারীর কাছে ভূখণ্ডটাই ঢাল হয়ে দাঁড়ায়। এই যুক্তির সঙ্গে মণিপুরের সাম্প্রতিক ঘটনার নকশা মিলে যায়। উত্তর পূর্বের জটিলতায় আরেকটি স্থায়ী রং হলো সীমান্ত রাজনীতি। আন্তর্জাতিক সীমান্ত নিকটবর্তী হওয়ায় ক্রস বর্ডার মুভমেন্ট, ছোট অস্ত্রের চোরাচালান, আর্থসামাজিক টানাপোড়েন সবই এখানে নিরাপত্তাকে বহু স্তরে কঠিন করে তোলে। সশস্ত্র গোষ্ঠীগুলো বহু বছর ধরে হিট অ্যান্ড রান কৌশল ব্যবহার করে। এই কৌশল তখনই সফল হয় যখন তাদের কাছে স্থানীয় সমর্থকের নেটওয়ার্ক, পাহাড়ি রুট আর রাত দিনের মিশ্র পরিবেশে আত্মগোপনের নিরাপদ আশ্রয় থাকে। এমন বাস্তবতায় বাহিনী কেবল ডিফেন্সিভ ভঙ্গিতে থাকতে চলে না, গোয়েন্দা চক্র জোরালো করে প্রি-এমটিভ কৌশলে আঘাত লাগাতে হয় যাতে পরিকল্পিত হামলার আগেই চক্রগুলো ভেঙে দেওয়া যায়। কিন্তু এখানে আবার সামাজিক গ্রহণযোগ্যতার প্রশ্ন জুড়ে থাকে। অতিরিক্ত কঠোরতায় বেসামরিক ক্ষোভ বেড়ে গেলে ফল উল্টো দিকে ঘোরে। রাজনৈতিক ব্যবস্থাপনায় কেন্দ্র রাজ্য সমন্বয়ের গুরুত্ব তাই বিশাল। বাহিনী যতই অভিযান চালাক, যদি রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় স্বার্থ জনমতের সঙ্গে সুর মিলিয়ে চিকিৎসা, শিক্ষা, বাজার, পুনর্বাসন এই 4 বিন্দুতে কাজ না বাড়ায়, তাহলে নিরাপত্তা পন্থা স্থায়ী শান্তিতে রূপ নেয় না। মণিপুরে গত কয়েক বছরে পরিবার হারানো, বসতি হারানো, কাজ হারানো এই 3 আঘাতকে সমাধানের নতুন কোনো কাঠামো দেখাতে না পারলে ক্ষোভের বীজ মাটির ভেতরেই পড়ে থাকে। এই বীজ থেকেই সশস্ত্র রাজনীতির চারা বারবার মাথা তোলে, কখনো নতুন নামে, কখনো পুরনো কাঠামোর রূপ পাল্টে। এবার ফিরে আসা যাক সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় প্রশাসনিক ও কৌশলগত সাড়া নিয়ে। হামলার পর যে তল্লাশি অভিযান শুরু হয়েছে তা অব্যাহত রাখা হয়, তবে দ্রুত গ্রেফতার, অস্ত্র উদ্ধার, গোপন আস্তানা ধ্বংস এই 3টি সূচকে ফল না এলে জনমনে বিশ্বাস জন্মায় না। রাজ্যপালের শোকবার্তা সহানুভূতির প্রতীক, কিন্তু মাঠে এর প্রভাব তখনই দেখা যায় যখন নিহত পরিবারের পুনর্বাসন, ক্ষতিপূরণ, শিশুদের শিক্ষায় বিশেষ সহায়তা এই সিঁড়িগুলো দ্রুত কার্যকর হয়। নিরাপত্তা বাহিনীর জন্য অ্যাকশন আফটার কন্টাক্ট অর্থাৎ আঘাতের পরের সমন্বিত প্রক্রিয়াকে মানসম্মত করতে হবে। তথ্য, যোগাযোগ, লজিস্টিক এই 3 স্তরে ত্রুটি না বাড়ালে একই ঘটনার পুনরাবৃত্তি বাড়ে। ঘটনার রাজনৈতিক ব্যাখ্যায় বিরোধী শিবির বলছে, দীর্ঘস্থায়ী সমাধানের কোনো রোডম্যাপ মানুষ দেখতে পাচ্ছে না। এ কথা বলার পেছনে যুক্তি আছে। শান্তি আলোচনা যতদিন ইন্টারমিটেন্ট থাকে এবং মাঠে সহিংস কাঠামো অপরিবর্তিত থাকে, ততদিন আস্থা গড়ে ওঠে না। কেন্দ্রীয় নেতৃত্ব সফরে গেলে আপাতভাবে কিছুটা শীতলতা আসে, কিন্তু প্রান্তিক সম্প্রদায়ের কাছে স্বস্তি স্থায়ী করতে হলে বেসামরিক সুরক্ষা, কর্মসংস্থান, পুনর্বাসন এবং শিক্ষায় বিশেষ কোটাসহ বৈষম্য হ্রাসের কার্যকর কর্মসূচি লাগবে। উত্তর পূর্বের রাজনীতিতে এই সামাজিক কৌশলগত সমন্বয় না হলে বাহিনীর কাঁধে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। এতে বাহিনী ওভার স্ট্রেসড হয়ে পড়ে, ভুল বাড়ে, প্রতিপক্ষ সেই ভুলকে প্রচারের হাতিয়ার বানায়। সাম্প্রতিক আক্রমণটি আরেকটি অস্বস্তিকর ইঙ্গিত দিয়েছে। রাজ্য রাজধানীর নিকটে এমন হামলা মানে হামলাকারীরা আত্মবিশ্বাসী এবং তাদের রিকি রুট সাপোর্ট আগেই প্রস্তুত ছিল। বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটারের মধ্যে এই ঘটনা লজিস্টিক ও প্রোটোকল নিরাপত্তার দুর্বলতা সামনে আনে। উত্তর পূর্বের অপারেশনাল প্রেক্ষিতে এখন রিংড সিকিউরিটি কনসেপ্টকে আরও ধারালো করতে হবে। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি রিং 3 স্তরে ভিজিবিলিটি, পেট্রোল, কুইক রিঅ্যাকশন টিমকে সমন্বিতভাবে বসাতে হয়। পাশাপাশি মোটরসাইকেল বর্ন হামলা ঠেকাতে স্মার্ট ব্যারিয়ার চেক ও ডাটা ড্রিভেন রোড ইন্টেলিজেন্স বাড়ানো জরুরি। জরুরি লেনে সিসিটিভি অ্যানালিটিক্স সক্রিয় থাকলে হামলার আগাম সংকেত পাওয়া, সম্ভবত উচ্চ ঝুঁকির সময়ে সন্দেহজনক রুটের সক্রিয় ম্যাপিং জীবন বাঁচায়। মণিপুরের রক্তক্ষয়ী প্রেক্ষাপটে একটি কঠিন সত্য বারবার মাথা তোলে, এই রাজ্যে সহিংসতা কেবল প্রশাসনিক সমস্যা নয়, গভীর সামাজিক সংকট। সংঘর্ষের মূলে রয়েছে পরিচয় রাজনীতি, ভূমি অধিকার, সম্পদের বন্টন এবং ঐতিহাসিক অবিশ্বাস। তাই শক্তি প্রয়োগের পাশাপাশি কথা শোনা, বোঝা এই 3 ধাপকে প্রাতিষ্ঠানিক করতে হবে। শান্তি কমিটি, কমিউনিটি ডায়ালগ, ভিকটিম সাপোর্ট এসবকে রাজনৈতিক দল, সামাজিক, ধর্মীয় নেতা, নারী, যুব প্রতিনিধি সব পক্ষের অংশগ্রহণে নিয়মিত করতে হবে। মাঠে যখন মানুষ দেখে তাদের কথার গুরুত্ব আছে, শান্তির টেবিলে তাদের প্রতিনিধি বাস্তবে সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, তখন সশস্ত্র প্ররোচনায় গ্রহণযোগ্যতা কমে।